অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয় বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান। এই যে পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে, কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। পরিবেশগত প্রভাব থেকে আক্রান্তদের দূরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফাস্ট ফুড, এই কালারিং এজেন্ট, প্রিজারভেটিভস বা শিশুদের অটিজমের মাত্রাকে বাড়িয়ে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল। বঙ্গবন্ধু মেডিকেলে আজ দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্য পরীক্ষা। কিছুক্ষণ পর ব্রিফিং। গুরুত্বপূর্ণ দুটি পদ হারানোর পর জাতীয় পার্টির অনুষ্ঠানে জিএম কাদের রাখলেন শুভেচ্ছা বক্তব্য। রওশন বললেন, দলে কোনো বিভেদ নেই। নিরাপদ ভবন নিশ্চিতে ৩ বছর ধরে ঝুলে আছে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ। রাজউকের কিছু কর্মকর্তার স্বার্থে বাস্তবায়নে গড়িমসির অভিযোগ। সদরঘাটের অর্ধেক স্থাপনায় ঝুঁকিপূর্ণ। ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পাটকল শ্রমিকদের ধর্মঘট। খুলনায় রেল লাইন অবরোধ, মহাসড়কে অবস্থান। এবং চালুর অপেক্ষায় সিটি ইকোনমিক জোন। কাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ ৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। আগামী বাজেটে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে। দ্বিতীয় দিনের মতো আজ বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। পরে দুপুরে তার চিকিৎসার সব শেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে সোমবার কারাগার থেকে হাসপাতালে আনা হয়। ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন। মোমো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ দুপুর ১টার দিকে তার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সদস্যরা যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত তারা যাননি। সেরকম তথ্যই আমাদের কাছে রয়েছে। আমরা এখানে অবস্থান করছি। যতদূর জেনেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ডাক্তাররা তার কক্ষে যাবেন। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কেবিন ব্লক রয়েছে, কেবিন ব্লকের ৬২১ নম্বর রুমে তিনি অবস্থান করছেন। সেখানে গিয়ে তারা বলছেন যে তার শারীরিক অবস্থা দেখার পরে যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেটিও তারা আজকে করবেন। আর যদি পরীক্ষা নিরীক্ষা বা আরও যেসব চিকিৎসার জন্য যেসব জিনিস জরুরি যদি প্রয়োজন দেখা দেয় আজকে করা হবে, সেই তথ্যটি তারা আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে দুপুর ২:৩০টার দিকে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে আর ২০ মিনিট পরেই মেডিকেলের পরিচালক তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন এবং কাল থেকে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখানে চিকিৎসা চলছে, তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার যে আপডেট সেটি সাংবাদিকদের কাছে তুলে ধরবেন। আপনারা জানেন যে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর আগেও তাকে 2বার নিয়ে আসা হয়েছিল। গতবার যখন আনা হয়েছিল তখন তিনি এখানে 1 মাস 2 দিনের মতো অবস্থান করেছিলেন এবং সেই সময় এখানে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার পরপর নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে আবারও তাকে এখানে আনা হয়েছে এবং ভর্তি করা হয়েছে তার চিকিৎসার জন্য। আমরা এখানে রয়েছি, তার চিকিৎসার জন্য কী ধরনের
ব্যবস্থা নেওয়া হচ্ছে, ডাক্তাররা কি বলেন সেগুলো কিন্তু এখান থেকে সরাসরি জানিয়ে দিতে পারবো। এই ছিল এখান থেকে সর্বশেষ খবরাখবর। মোমো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সালাউদ্দিন সুমন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার সবশেষ খবর। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই জানিয়ে দলের সিনিয়র কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছেন। জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সদ্য দলের কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতার পদ হারানো জিএম কাদেরও উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখলেও নীতি নির্ধারণী বিষয়ে কোনো মন্তব্য করেননি। রওশন এরশাদ বলেন, বাইরে দলের ভাঙন নিয়ে নানা আলোচনা হলেও দলের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই। তিনি জানান, এরশাদের নেতৃত্বে সবাই একসঙ্গে দলের জন্য কাজ করছেন। আমার মনে আছে আপনি স্নেহ দিয়েছেন, মানুষ ভালো, সেই কারণে কোনো গৃহযুদ্ধ লাগে না। পার্টির ভিতরে অনেক কথা বলছে, অনেকে মনে করে পার্টির মধ্যে আমাদের বিভক্তি আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। আসলে পার্টির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বিভক্তি নাই, আমরা সবাই মিলে একই আছে। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান যে নির্দেশ দেবে সেই নির্দেশই আমরা মেনে নিব। সেই কারণে আমাদের পার্টির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। অনেক পত্র পত্রিকায় অনেক ধরনের কথা আসতেছে, আমার মনে হয় এগুলো ঠিক না। আমরা সবাই এক আছি। নানা জল্পনা কল্পনা শেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান। দলীয় সিদ্ধান্তেই শপথ নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। বেলা 12টায় রীতি অনুযায়ী তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য সিলেট 2 আসন থেকে নির্বাচনে অংশ নেয়া মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে জয়ী হয়েছিলেন। গেল 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 8টি আসনে জয়ী হয় জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে বিএনপি 6টি ও গণফোরামের 2টি আসন পায়। এর আগে 7 মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেন মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর। শপথ নেওয়ার পর মোকাব্বির খান সাংবাদিকদের বলেন, ডক্টর কামাল হোসেন সহ গণফোরাম থেকে দলীয়ভাবে অনুমোদনের পরই তিনি শপথ নিয়েছেন। একটি গণতান্ত্রিক দলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপনাদের সবার জানা আছে, সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। ডক্টর কামাল হোসেন গণফোরামের সভাপতি। ডক্টর কামাল হোসেন যে সিদ্ধান্ত নেবেন সেটা গণফোরামের সিদ্ধান্ত, উনার একক সিদ্ধান্ত না। ভবন নিরাপদ করতে দেশ বরেণ্য প্রকৌশলী ও স্থপতিদের নিয়ে রাজউকের গঠিত কমিটির সুপারিশ ঝুলে আছে 3 বছর ধরে। নিজেদের খবরদারি কমে যাবে এই আশঙ্কায় সুপারিশ বাস্তবায়ন করছেন না রাজউক চেয়ারম্যান, এমন অভিযোগ কমিটির সদস্যদের। কমিটির মূল সুপারিশ ছিল রাজউক নিয়োগকৃত কনসালটেন্সি ফার্মের মাধ্যমে রাজধানীর ভবনগুলোর ঝুঁকি নির্ধারণ করে মালিককে নিরাপত্তা ব্যবস্থা নিতে বাধ্য করা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গোটা দুনিয়ার মানুষকে ঝাঁকুনি দিয়েছিল রানা প্লাজা দুর্ঘটনা। তারও আগে তাজরিনের আগুন কলঙ্কিত করে বাংলাদেশের পোশাক শিল্পকে। এই 2 ঘটনার পর তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা জোট অ্যাকর্ড অ্যালায়েন্স বাংলাদেশের কারখানাগুলোকে নিরাপদ করতে কাজ শুরু করে। সরকার সহ সব পক্ষের চেষ্টায় বলা চলে এখন অনেকটাই নিরাপদ পোশাক কারখানার পরিবেশ। ঢাকার আবাসস্থল ও বেসরকারি ভবনগুলোকে নিরাপদ করতে 2014 সালে প্রায় একই আদলে মনিটরিংয়ের উদ্যোগ নেয় রাজউক। গঠন করা হয় কনসাল্টিং ফার্ম নিবন্ধীকরণ কমিটি। কমিটির আহ্বায়ক অধ্যাপক জামিনুল রেজা চৌধুরী। তিনি ছাড়াও কমিটিতে আছেন বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি, প্রকৌশলী মোবাশ্বের হোসেন সহ দেশবরেণ্য স্থপতি প্রকৌশলীরা। কমিটি প্রায় বছরখানেক ধরে তৈরি করা সুপারিশমালা 2016 সালে তুলে দেয় রাজউকের হাতে। 2016 সালের 11 এপ্রিল থেকে প্রায় 3 বছর ধরে সেই সুপারিশ অনুমোদনের অপেক্ষায় ঝুলছে রাজউক দপ্তরে। রাজউকই কিন্তু রিকোয়েস্ট করে আমাদের কমিটিটা ফর্ম করেছে। গত 3 বছর কিন্তু 3000 ভবন হয়তো ঢাকা শহর উঠে গেছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ফায়ার ফাইটিং এবং বিল্ডিং কোডের এনফোর্সমেন্ট খুব সহজেই হয়ে যেত, কিন্তু এটাও মিস করলো। শুধু নতুন ভবন নয়, পুরাতন ভবনগুলোকেও মনিটরিংয়ের আওতায় আনার কথা বলা হয় সুপারিশে। 14 সালে যখন কমিটি করা হয় তখন সে সময় রাজউকের সদস্য আব্দুর রহমান বর্তমানে সংস্থাটির চেয়ারম্যান। তিনি এই কমিটির সকল মিটিংয়ে ছিলেন। এ কারণে তিনি শুরু থেকে এ বিষয়ে অবগত। সবশেষ গত 18 মার্চ কমিটির সুপারিশ অনুমোদনের কথা ছিল, কিন্তু সেটিও ঝুলে যায় অজ্ঞাত কারণে। কাজটা আমরা করে দিয়ে ফাইনাল করে নিয়ে আসছি, কিন্তু চূড়ান্ত সভা ডাকা হচ্ছে না। বহুদিন এটা আটকে ছিল, আবার কিছুদিন আগে রিভাইভ হলো, কী কারণে যায় না। আমার কাছে সময় নিল যে আমি দিলাম
একটা তারিখ 10-12 দিন আগে। ওই দিনই সকালে টেলিফোন করে বলল যে চেয়ারম্যান সাহেবের অন্য কাজ পড়ে গেছে, আজকে মিটিং হবে না। কমিটির সদস্যদের মত, নিজেদের ক্ষমতা অন্যের হাতে না দিতেই রাজুকের এই টালবাহানা। কোনো একটা অজ্ঞাত কারণে আমার মনে হচ্ছে যে রাজুক এটাকে কোনোভাবেই এনফোর্স করতে দিচ্ছেন না। যেটি বাস্তবায়ন হলে রাজুকের কিছু খারাপ মানুষ যারা রাজুককে ধ্বংস করছে, মানুষকে পথে বসানোর চেষ্টা করে, মানুষকে ব্ল্যাকমেইল করে, তাদের স্বার্থে এটা আঘাত হবে। সব বিষয় শুনে মন্ত্রী দিয়েছেন আশ্বাস, জানিয়েছেন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই রাজুকের কোনো কর্মচারী কর্মকর্তাকে দায় সারাগোছের দায়িত্ব পালন অথবা জনভোগান্তির সৃষ্টি হতে পারে এ জাতীয় বিষয়কে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। 3 বছর ধরে অনুমতি কেন ঝুলে আছে সেটি জানতে শনিবার দিনভর মোবাইলে ফোন করে এবং মেসেজ দিয়েও সাড়া মেলেনি রাজুক চেয়ারম্যানের। এমনকি রোববার এসেও সাক্ষাৎ মেলেনি তার। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে দ্বিতীয় দিনের মতো কাজ করছে রাজুকের 24টি দল। অনিয়ম ধরা পড়লে প্রাথমিকভাবে ভবন মালিকদের নোটিশ দিয়ে সময় বেঁধে দেওয়া হচ্ছে। এই নির্দেশ অমান্য করলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাজুক কর্মকর্তা। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের সফুরা টাওয়ার 14 তলার অনুমোদন থাকলেও ভবনটি দৃশ্যমান 16 তলা। পাশেই আতাতুর্ক টাওয়ার, আবাসিকের অনুমোদন থাকলেও ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে। বনানী এলাকায় বহুতল ভবন পরিদর্শনে এসে সেটব্যাক না থাকা, নকশার চেয়ে সংকীর্ণ সিঁড়ি, জরুরি বহির্গমন পথ না থাকা সহ বিভিন্ন অসঙ্গতি খুঁজে পায় রাজুক। ডেভেলপার থেকে যখন নিচ্ছি তখন তো আমরা রেসিডেন্সিয়াল নিচ্ছি, সে তো আমাদের অন্যায়। এটা আমরা বারবার বলতেছি একই কথা, যে যদি আপনার পারমিশন নেওয়া দরকার লাগে আমরা নেব। আপনারা এখন আসছেন, আপনারা তো আগে আসছেন নাই, একটা অকারেন্স হয়েছে তখন আসছেন আপনারা, আপনারা আগে কোথাও আপনাদের টিকিও তো পাওয়া যায়নি। ধানমন্ডির 13 তলা এই বাড়িটিতেও নানা রকম পরীক্ষা নিরীক্ষা শেষে মূল নকশা, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে অসঙ্গতি খুঁজে পায় রাজুক। পুরো ভবনই আবাসিক আছে, একটা ফ্লোর বাণিজ্যিক ব্যবহার করতেছে। এটা নোটিশ করলে ওনাদের যে নোটিশ পিরিয়ড আছে, নোটিশ পিরিয়ডের মধ্যে ওনাদেরকে উঠে দেওয়া হবে। রাজুক কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে চিহ্নিত ভবনগুলোকে সমস্যা সমাধানের সময় বেঁধে দিয়ে নোটিশ দেয়া হচ্ছে। সময় মতো তা পালন করা না হলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়ালি নোটিশ দেওয়া হচ্ছে, বেশ কিছুতে নোটিশ আগেও দেওয়া হয়েছে। তারপরে যদি তারা কথা না শোনে, আমরা আইনানুগ ব্যবস্থা নিব, প্রয়োজনে মামলা হবে তাদের বিরুদ্ধে। রাজুকের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও এর কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। যখন দুর্ঘটনা হয় তখন এটা করার পর আবার চুপ হয়ে যায়। সারা বছর যদি মনিটরিং করে তারা, তাহলে তো এরকম হওয়ার কথা না। এটা এক্সিকিউশন রাইট মতো করছে কিনা অবশ্যই প্রত্যেকটা বিল্ডিং যখন তার খতিয়ে দেখা উচিত, যে এক্স্যাক্টলি আমি যেটা অনুমোদন দিয়েছি সেটা রাইট টাইমে সেটা সংস্কার হচ্ছে কিনা। আগামী 15 জুনের মধ্যে রাজধানীর সব বহুতল ভবনে এমন অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বনানী এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং ধানমন্ডিতে আছেন শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে এবং প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, অপলা, অভিযানের এই প্রান্তে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাজুক দলকে কিছুটা অসহযোগিতা এবং জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। অসহযোগিতার বিষয়টা যদি আমি বলি, তবে বলবো আমি এই মুহূর্তে যে ভবনটিতে রয়েছি এটি গত বৃহস্পতিবার যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া এফআর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আমরা আছি। আহমেদ টাওয়ারে এখন থেকে প্রায় 30 থেকে 35 মিনিট অতিবাহিত হলো, কিন্তু এখন পর্যন্ত এই আহমেদ টাওয়ারের কাগজপত্র চাওয়া হয়েছে, কিন্তু কোনো কর্তৃপক্ষের দেখা পায়নি রাজুকের দলটি। এছাড়া আমি যদি ছোট্ট আরেকটি বিষয় বলি, তুচ্ছ একটি বিষয়, যে এই ভবনটি কত তলা আমি প্রশ্ন রেখেছিলাম রাজুক কর্তৃপক্ষকে। একই সঙ্গে ভবনের যারা দায়িত্বে রয়েছে, নিরাপত্তার দায়িত্বে এবং ভবনটি যারা ব্যবহার করেন, তারা অনেকেই বিষয়টি বলছেন তারা জানেন না। অর্থাৎ এই যে ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে, এটি আমার কাছে মনে হচ্ছে যে বড় বড় জটিলতা, কারণ এই জটিলতাগুলো রাজুকের যে দল রয়েছে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে একটি ভবন পরিদর্শন করতেই। আর এই মুহূর্তে আমি যদি বলি যে আমার যে এখানে বনানী যে কামাল আতাতুর্ক এভিনিউতে সকাল 11টায়, বেলা 11টায় রাজুকের জোন 4-এর দল মূলত অভিযান চালাচ্ছে এবং এ পর্যন্ত মাত্র 4টি ভবনে তারা যেতে পেরেছে। প্রথমেই তারা গিয়েছে
সাফুরা টাওয়ার, যে ভবনটি 14 তলার অনুমোদন থাকলেও তারা 16 তলা অর্থাৎ 2 তলা অতিরিক্ত তারা করেছে। এরপরে রাজুকের টিম ইরেকটাস টাওয়ার এবং আতাতুর্ক টাওয়ারে গিয়েছে এবং এখন আছে আহমেদ টাওয়ারে। আহমেদ টাওয়ারে এসে এখন পর্যন্ত তারা তেমন কিছু উদ্ঘাটন করতে পারেনি, তারা কাজই শুরু করতে পারেনি শুধু ভবন কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে। আমি যদি বলি যে এর আগে যে আতাতুর্ক টাওয়ারে তারা গিয়েছিলেন, সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছেন ভবনটি আবাসিকের অনুমোদন থাকলেও তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন, অর্থাৎ এরকম নানা ধরনের অনিয়ম রয়েছে। এবং আমরা রাজুকের যে দল রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করছেন যাতে বেঁধে দেওয়ার সময় অর্থাৎ 15 দিনের মধ্যেই রাজধানীর বহুতল ভবনগুলোর যে অনিয়ম রয়েছে, অব্যবস্থা তারা যাচাই বাছাই করবেন এবং 15 দিন পর তারা সেটি তদন্ত যে রিপোর্ট সেটি প্রকাশ করবেন এবং যেসব অব্যবস্থাপনা অনিয়মের দায়ী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। রাজধানীর ধানমন্ডিতেও কিন্তু একই রকম অভিযান চলছে বা পরিদর্শন চলছে, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ, সেখানকার খবর জানবো। দীপ। ধন্যবাদ বাপ্পি। সহকর্মী বাপ্পি ঠিক যেমনটি বলছিলেন যে আজকে দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে রাজুকের যে 10 তলার উপরে যে ভবনগুলি রয়েছে সেই ভবনগুলোর তথ্য সংগ্রহের, এবং এখন পর্যন্ত আমার কাছে যেটি তথ্য রয়েছে যে গতকাল এবং আজকে মিলিয়ে 15টি ভবনে এই তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়েছে রাজুক কর্তৃপক্ষ, এবং তারা যেটি বলছে এই 15টি ভবনের মধ্যে 14টি ভবনেই তারা কিন্তু অসঙ্গতি পেয়েছে। তারা যেটি বলছে বেশিরভাগ ভবনেই তারা যে জিনিসটি পাচ্ছে যে ভবনটি তৈরি করার পর তারা যে রাজুকের যে বসবাসযোগ্য সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি তারা না নিয়ে কিন্তু সেখানে বসবাস বা অন্যান্য কার্যক্রম শুরু করে দিচ্ছে। এছাড়া তারা বলেছে যে এই 15টির মধ্যে বেশ কয়েকটি ভবনে কিন্তু তারা এমন পেয়েছে যেখানে ফায়ার সার্ভিসের লাইসেন্স অনুমতি নেই। তারা বলছে এখানে আমরা দেখতে পেয়েছি আসার পরে তারা ফায়ার ফাইটিং যে ব্যবস্থা রয়েছে সেটি দেখছে, ইমার্জেন্সি এক্সিটের যে ব্যবস্থা রয়েছে সেগুলো তারা দেখছে যে রাজুক থেকে অনুমোদন যে নেওয়া হয়েছিল নকশাটি, সেই নকশাটি তারা দেখছে যে নকশাটি ঠিকমতো আছে কিনা। এছাড়া তারা অনেকগুলি ভবন পেয়েছে যেগুলো নকশার বাইরেও বর্ধিত অংশ যোগ করেছে, তারা সেগুলোর বিষয়েও দেখছে। তারা বলছে যে তারা তথ্য সংগ্রহ করছে এবং এই তথ্য তারা 7 দিন সংগ্রহ করবে এবং পরবর্তীতে এই তথ্যগুলো নিয়ে তারা পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করার পরে 15 দিন পরে তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন তাদের এই যে তথ্য সংগ্রহ কার্যক্রম রয়েছে, এই কার্যক্রমে তারা কোন ভবনের কী ধরনের অসঙ্গতি পেলেন, এই ভবনগুলোর মালিককে বা কোন প্রতিষ্ঠান এই ভবনগুলো তৈরি করেছেন। আমরা এখানে কথা বলেছিলাম, এখানে ভবনগুলো প্রতিষ্ঠান কোম্পানি যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা এই রাজুকের যে তথ্য সংগ্রহ কার্যক্রমে সেটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের ভুল রয়েছে এই ভুলগুলো তারা শুধরানোর চেষ্টা করবে। একটু জানিয়ে রাখতে চাই যে এই রাজুকের তথ্য সংগ্রহ কার্যক্রমে আমরা যেটি দেখতে পেয়েছি যে 24টি দল কাজ করছে এবং এই মুহূর্তে ধানমন্ডিতে আমি রয়েছি, ধানমন্ডিতে 2টি দল কাজ করছে রাজুকের জোন 5 যেটি রয়েছে সেই 5-এর অধীনে। তো অপর এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে রয়েছে যে সকাল 11টা থেকে দ্বিতীয় দিনের যে তথ্য সংগ্রহ কার্যক্রম সেটি শুরু হয়েছে, এখনও চলছে এবং তারা বলছে যে আজকে বিকেল 5টা পর্যন্ত তারা এই তাদের তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাবেন। অপলা। ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে রাজুকের চলমান অভিযানের সবশেষ খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে রাজধানীর সদরঘাট এলাকায় অর্ধেকের বেশি স্থাপনা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে ওই এলাকায় বিভিন্ন মার্কেট ও আবাসিক ভবন পরিদর্শন করেন সংস্থাটি। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। অপলা, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আজকে সদরঘাটের আমাদেরকে যেটি জানিয়েছিল শতাধিক এখানে মার্কেট রয়েছে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কিন্তু প্রায় 53টি মার্কেট রয়েছে অতি ঝুঁকিপূর্ণ, এবং আমি যে মার্কেটে রয়েছে এটি ইস্ট বেঙ্গল সুপার মার্কেট এবং এটি একটি 14 তলা ভবন এবং একটি পাইকারি মার্কেট আসলে, যে কারণে সবসময় কিন্তু আসলে এখানে যে ক্রেতা বিক্রেতার একটা বড় আনাগোনা থাকে এবং যেহেতু বহুতল মার্কেট অনেক বড় একটি মার্কেট এবং এখানে এসে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে অভিযান চালানো হয় অভিযানে তারা কিন্তু বেশ কিছু অসঙ্গতি পেয়ে কিছুক্ষণ আগে এই ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে তারা রেড মার্ক করে চিহ্নিত করে গিয়েছেন, এতে করে যাতে আসলে ফায়ার সার্ভিসে সাধারণ মানুষ বা অন্যান্য ক্রেতারা যারা আছেন তারা যেন একটু সচেতন। আমি যদি দেখাতে পারি এখানে কিন্তু আসলে যখন ভবনটি নির্মাণ করা হয়েছিল তখন হয়তো বা অগ্নি নির্বাপকের কথা মাথায় রাখা হয়েছিল, কিন্তু এরপরে শুধুমাত্র এই বাক্সটি রয়েছে, এর
ভিতরে আসলে অগ্নি নির্বাপক যে গ্যাস সিলিন্ডার কিংবা পাইপ থাকার কথা সেগুলো কিন্তু কিছুই নাই। এবং এর আগে আমি যে আরেকটু জিনিস দেখাই, আমি ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাতে পারি, যে এই যে কেবলগুলো দেখা যাচ্ছে, স্লিং এর মধ্যে যে কেবলগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু সব কারেন্টের তার, এবং এই তারগুলো দেখতেই পাচ্ছেন খালি চোখে দেখা যাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে সবাই যাতায়াত করছে। তারা দেখছে কি পরিমাণ ঝুঁকির মধ্যে রয়েছে। ওখানেই কিন্তু বিদ্যুতের সরঞ্জামাদি রয়েছে এবং যে কোনো সময় কিন্তু এখান থেকে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে এবং তারগুলো কিন্তু প্রত্যেকটি অরক্ষিত রয়েছে। অল্প কিছু তার যে নিয়ম মেনে হোস পাইপের মধ্যে দিয়ে গেলেও বাকি তারগুলো কিন্তু এভাবেই রয়েছে। এবং এই বিল্ডিং এর আমরা এখন যে সিঁড়িতে দাঁড়িয়ে আছি, এই সিঁড়িটাই একমাত্র খোলা রয়েছে, বাকি সিঁড়িগুলো কিন্তু বিভিন্ন সরঞ্জাম আদি দিয়ে বন্ধ রয়েছে। এবং এই সিঁড়িটা কিন্তু যে খোলা রয়েছে, কিন্তু আমরা এখন সংবাদ মাধ্যম এবং ফায়ার সার্ভিস আসার পরে আমরা দেখেছি সিঁড়িগুলো কিছুটা হলেও ফাঁকা করা হয়েছে। এর আগে কিন্তু এই সিঁড়িগুলোতে আমরা দেখেছি বাইসাইকেল রাখা, তাছাড়া বিভিন্ন সরঞ্জাম, যেহেতু এই মার্কেটে এই পাইকারি মার্কেট, যেহেতু বেশ কিছু গোডাউন রয়েছে, সেই গোডাউনের সামগ্রী দিয়ে আসলে এই সিঁড়িগুলো আসলে বলতে গেলে অর্ধেকেরও বেশি ঢাকা ছিল। অর্থাৎ যে কোনো ধরনের দুর্ঘটনা যদি হতো তাহলে কিন্তু আসলে এই মানুষগুলো কি পরিণত হতো সেটি আসলে সহজেই কল্পনা করা যায়। যদি মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, এর আগে তারা দুবার নোটিশ পেয়েও কিন্তু তাদের টনক নড়েনি। তবে তারা বলছে এবার তারা আসলে এই অগ্নি নির্বাপকের ব্যবস্থাগুলো নিতে উদ্যোগী হবেন। তো এই ছিল আমার কাছ থেকে অপলা এখনকার মতো। ঝুঁকিপূর্ণ স্থাপনা শনাক্তে ফায়ার সার্ভিসের চলমান অভিযানে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় দেশের ষষ্ঠ বেসরকারি সিটি ইকোনমিক জোন। আগামীকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি গ্রুপ বলছে, সিটি ইকোনমিক জোনে দেশি বিদেশি মিলে বিনিয়োগ হবে 5,000 কোটি টাকা। দেশের বিনিয়োগ বাড়াতে সিটি অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। শামসুল হক প্রিন্সের তোলা ছবিতে শুভ খানের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়ক থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের সিটি ইকোনমিক জোন। প্রায় 78 একর জায়গার ওপর বাস্তবায়নাধীন সিটি ইকোনমিক জোন স্থাপনে চূড়ান্ত লাইসেন্স দেয়া হয় 2018 সালের 23 জানুয়ারি। এক বছরের মাথায় উৎপাদনে যাওয়ার অপেক্ষায় সর্বাধুনিক প্রযুক্তির সিড ক্র্যাশিং ইউনিট। এখানে দৈনিক 5,000 টন সয়াবিন বীজ থেকে উৎপাদন হবে 1,000 টন অপরিশোধিত তেল ও 4,000 টন সয়াবিন। বর্তমানে এই ইকোনমিক জোনে 3,000 টন অপরিশোধিত ভোজ্য তেল পরিশোধন করার লক্ষ্যে কারখানা স্থাপন করেছে সিটি এডিবল অয়েল লিমিটেড। পরীক্ষামূলকভাবে এই কারখানায় শুরু হয়েছে তেল পরিশোধন। ইকোনমিক জোনের ভেতরে খাদ্য, পানীয় ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানাও গড়ে উঠছে। সিটি গ্রুপ বলছে, ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে 2,500 কোটি টাকা। সমৃদ্ধ শিল্প, সমৃদ্ধ বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শিল্প বিপ্লবের যে ঘোষণা দিয়েছেন, ইকোনমি জোন তারই সফল বাস্তবায়ন। 2,500 কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী 2 বছরে আরও 2,500 কোটি টাকা বিনিয়োগ হবে। দেশের সর্ববৃহৎ অটো রাইস মিল স্থাপন করা হয়েছে সিটি ইকোনমিক জোনে। প্রতিদিন চিনিগুড়া সহ অন্যান্য চাল উৎপাদন হবে প্রায় 1,700 টন। 200 টন মসুর ডালও প্রক্রিয়াজাত হবে এই কারখানায়। সিটি ইকোনমিক জোনের সফলতা নিয়ে আশাবাদী বেজার চেয়ারম্যান। সিটি গ্রুপ তাদের প্রথম যে ইকোনমিক জোন সেটাতে শিল্প স্থাপনে পুরোপুরি সফল হয়েছে। ইকোনমিক জোন স্থাপন প্রক্রিয়াটা বিনিয়োগকে খুব বেশি উৎসাহিত করে, বিশেষ করে যারা ভালো উদ্যোক্তা তাদের জন্য এটা বিশাল একটা অপরচুনিটি। বর্তমানে সিটি ইকোনমিক জোনে নারী পুরুষ মিলে 2,000 মানুষ কাজের সুযোগ পাচ্ছেন। কর্তৃপক্ষ আশা করছে আগামী 2 বছরের মধ্যে চালু হবে এই ইকোনমিক জোন। তখন সব মিলিয়ে 15 থেকে 20,000 মানুষ কাজের সুযোগ পাবেন। নারায়ণগঞ্জ সিটি ইকোনমিক জোন থেকে শুভ খান, সময় সংবাদ।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরুর দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষার সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে প্রশ্ন ফাঁসের সংশয় না থাকায় সার্বিক পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন পরীক্ষার্থীরা। নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারায় খুশি তারা। এবছর সারা দেশের 9,081টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 13.5 লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সামনে রেখে আগেই কোচিং সেন্টার বন্ধ সহ 22 ধরনের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এদিকে প্রতিবারের মতো প্রশ্ন ফাঁস ঠেকাতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানেই তৎপর গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরীক্ষা ভালো হয়েছে আর আমার কমন পড়ছে। 4 থেকে 20 মিনিট বেশি দেওয়া আছে, সেক্ষেত্রে আজকে তো লেখাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি বের হয়ে চলে আসছি। অনেক দূরে এসে এক্সাম দিচ্ছি, তো এইটাই আর কি ভয় কাজ করতেছিল। আমরা চাই না যে প্রশ্ন ফাঁস হোক, আমরা ঠিকমতো পরীক্ষার প্রশ্ন পাচ্ছি, পরীক্ষা দিতে পারছি। আমাদের জন্য যারা আমরা সারা বছর পড়ালেখা করি তাদের জন্য আর কি একটু সুবিধা হয়। সরকার এবার খুব হার্ড পদক্ষেপ নিয়েছে, সুষ্ঠুভাবে যেন পরীক্ষাটা দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও সিরাজগঞ্জে 72 ঘণ্টার ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে খুলনায় 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। দুপুর 12টা পর্যন্ত খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকে। এছাড়া শহরের নতুন রাস্তা মোড় এলাকায় অবস্থান নিয়ে সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় তারা মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবি জানান। ছেলে মেয়ে নিয়ে খুব অভাবে অনাটনে আছি, তাই আজ কষ্টের সাথে রাস্তায় নামছি। আমরা মজুরি যখন না আদায় করে নিয়ে ঘরে উঠবো না, দরকার বুকির লোক ঢালি দেবো রাস্তায়। আন্দোলন অবস্থায় তীব্র থেকে তীব্রতর করবো যত সময় পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। একই দাবিতে চট্টগ্রামের আতুরার ডিপুটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পাটকল শ্রমিকরা। 16-1800 টাকা বেতনও নিয়মিত পাচ্ছি না। এই 9 সপ্তাহ বেতন বকেয়া চলতেছে। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না। ঢাকা রাজশাহী মহাসড়কে রাজশাহীর কাটাখালী এলাকায় বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। কষ্টের টাকা যে বউ কি ছেলে কি আমি অসুখে পড়েছে টাকাটা পাবো, সেই টাকাটা আমরা তো পাইনি, আমার নিজের টাকা রাখি। সরকার আমাদেরকে গ্যাজেট পাস করে দিয়েছে, আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। যদি দাবি না মানা হয় আমরা রোডের পরে শুয়ে থাকে হলেও আমরা মজুরি কমিশন সহ 9 দফা দাবি বাস্তবায়ন করে ছাড়ব। এছাড়া সিরাজগঞ্জ ও নরসিংদীতেও কাজে যোগ না দিয়ে 72 ঘণ্টার ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে কয়েকজন ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যায়। এ সময় শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে মিলন নামে একজনের মৃত্যু হয়। আহত হন সেনারুল সহ কয়েকজন। আহত সেনারুলকে উদ্ধার করে চরতারাপুর এলাকায় নেওয়া হলে মারা যায় সে। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি এলাকাবাসীর। শিবগঞ্জ থানার ওসি হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরওয়ার এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাতে পারেননি। রাজবাড়ীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজের 2 দিন পর 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পদ্মা নদীর আলাদা পয়েন্টে 3টি লাশ ভাসতে দেখে সংশ্লিষ্ট থানায় খবর দেন এলাকাবাসী। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার জেলার গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন ওই গ্রামের জীবন ও তার ভাই বাবুল। একই দিন সদর উপজেলার চর নারায়ণপুরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হন রশিদ শেখ। এরপর উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে সামনে রেখে বেচাকেনা শুরু হয়েছে চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে। লাল সাদার পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য কিনছেন বৈচিত্র্যময় সব পোশাক।
চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও এনেছেন আরামদায়ক ও নতুন ডিজাইনের কাপড়। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বৈশাখের রঙে রাঙাতে তৈরি হচ্ছে গোটা বাঙালি। তাই প্রাণের উৎসবকে সামনে রেখে লাল সাদা রঙে শিশুটিকে রাঙাতে এই দম্পতি এসেছিলেন চট্টগ্রাম নগরীর নাসিরাবাদের দেশীয় দশে। শিশুটির পাশাপাশি ডিজেদের জন্য কিনেছেন বাহারি রং আর ডিজাইনের দেশীয় কাপড়। মূলত আজকে এসেছি বৈশাখ উপলক্ষে জামা নিতে, নতুন জামা পরে বছরের প্রথম দিন শুরু করতে চাচ্ছিলাম। আমরা উৎসব করতে পছন্দ করি, যখনই কোনো উৎসব পাই সেখানে সবাই আনন্দ করতে চাই। এখানে জাতি বা ধর্ম কোনো কিছু ভেদাভেদ রাখি না। দেশি দশের নানা দোকানে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে বাঙালি নারী পুরুষের জন্য রং বেরঙের নানা দেশীয় শাড়ি আর পাঞ্জাবি। আছে সালোয়ার কামিজ ও থ্রি পিস। বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তো এখানে আমরা সবাই সাদা লালে যেহেতু পরি, তো সাদা লালের মধ্যে কিছু দেখতে চাচ্ছি। বাচ্চাদের জন্য, তারপরে নিজেদের জন্য লাল সাদা থ্রি পিস। গরম হওয়ায় সুতির পাশাপাশি রাখা হয়েছে নতুনত্ব ও বৈচিত্র্যপূর্ণ সব বৈশাখী কাপড়। বিক্রেতারা জানান বেচা কেনা হচ্ছে বেশ ভালো। বেবি ড্রেস আছে, বাচ্চাদের মেয়ে যুবক যুবতীদের জন্য সিঙ্গেল কামিজ আছে, শাড়ি আছে, তারপরে মাটির জুয়েলারি আছে। কাস্টমারও সমাগম হচ্ছে, আশা করি ভালোই হবে। লাল সাদার কাপড়ে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে কিনছেন গ্রামীণ নানা উপাদান দিয়ে তৈরি গলার মালা, কানের দুল ও আংটি সহ হরেক রকমের গহনা আর অলংকার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। বঙ্গবন্ধু মেডিকেলে আজ দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্য পরীক্ষা, কিছুক্ষণ পর ব্রিফিং। গুরুত্বপূর্ণ দুটি পদ হারানোর পর জাতীয় পার্টির অনুষ্ঠানে জিএম কাদের রাখলেন শুভেচ্ছা বক্তব্য। রওশন বললেন দলে কোনো বিভেদ নেই। অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়, তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা। নিরাপদ ভবন নিশ্চিতে 3 বছর ধরে ঝুলে আছে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ। রাজুকের কিছু কর্মকর্তার স্বার্থেই বাস্তবায়নে গড়িমসির অভিযোগ। সদরঘাটের অর্ধেক স্থাপনাই ঝুঁকিপূর্ণ। এবং চালুর অপেক্ষায় সিটি ইকোনমিক জোন। কাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ 5,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।